এত ভয় পেলে চলবে? বড় হয়েছে না, এখন অনেক সাহসী হতে হবে। তুমিই তো বলো আমি এখনো অনেক ছোট। তুমি ছোট, আবার বড়। এখন বেডে শুয়ে শুয়ে ফোনে গেম খেলতে থাকো, তাহলে আর ভয় করবে না। আমি খেয়ে দ্রুত চলে আসবো। আচ্ছা দ্রুত আসবি কিন্তু। হুম, এখন গিয়ে শুয়ে পড়ো। রাহা বেডে উঠে শুয়ে পড়ে। আকাশ ওকে ভালোভাবে ঢেকে দিয়ে নিজের ফোনটা দিয়ে খালি প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। খাবার খেয়ে রুমে এসে দেখে রাহা গেম খেলছে এখনো। কফির মুখটা টেবিলের উপর রেখে রাহার দিকে তাকিয়ে বলে, ভয় করছে? ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, হুম। দেখেছো, ভয় পেলেই ভয় করে। শুধু শুধু ভয় পাও তুমি। তুমি গেম খেলতে থাকো, আমার অফিসের কাজ আছে, শেষ করে আসছে। আচ্ছা। আকাশ কফির মগ হাতে নিয়ে সোফার কাছে এগিয়ে যায়। ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করতে শুরু করে। কাজ শেষ করতে করতে রাত 10টা বেজে যায়। ল্যাপটপ বন্ধ করে চার্জে লাগিয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে রাহার কাছে থেকে ফোন নিয়ে চার্জে লাগায়। রাহা বেড থেকে নেমে আবার ওয়াশরুমে যায়। দুজনে শুয়ে পড়ে। প্রতিদিনের মতো রাহা আকাশের বুকের সাথে লেপ্টে শুয়ে পড়ে। আকাশও রাহাকে জড়িয়ে ধরে প্রতিদিনের মতোই। অফিস শেষ করে বাড়ি ফেরে আকাশ। বাইক পার্ক করে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে আসতেই দেখে রাহার বাবা রেজওয়ান মাহবুব সোফায় বসে সকলের সাথে হাসি মুখে কথা বলছে। রাহার বাবার গা ঘেঁষে বসে আছে। আকাশ এগিয়ে এসে শ্বশুরের পাশে দাঁড়ায়। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। কখন এসছেন বাবা? এই তো ঘন্টাখানেক হলো। তুমি যাও ফ্রেশ হয়ে আসো। জি বাবা, আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। আকাশ রাহার দিকে তাকিয়ে উপরে চলে যায় নিজের রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতেই আমজাদ শেখ আকাশকে বলেন, আকাশ, বেয়াই তোমাকে আর রাহাকে নেওয়ার জন্য এসেছে। আজকে তুমি আর রাহা ওই বাড়িতে যাচ্ছ। কিন্তু বাবা, আমার অফিস বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি দিয়েছিল, এখন আর ছুটি দেবে না। কাল তো ছুটির দিন, আজকে যাও, আগামীকাল বিকেলে ফিরে আসবে। রেজওয়ান মাহবুব বলে, 15 দিন পর তো আয়শাকে ইংল্যান্ড নিয়ে যাব। আমি চাইছি এই 15 দিন রাহা আমাদের বাড়িতে থাকবে। আয়শা চাইছে এই 15 দিন রাহাকে যেন ওর কাছে থাকতে দেওয়া হয়। আমি জোর করছি না, আপনারা যদি অনুমতি দেন তো। অনন্যা শেখ বলে, কেন অনুমতি দেব না বেআইন সাহেব? আপনি নিয়ে যান ওদের। রাহা বেআইনের কাছে থাকলে বেআইনেরও ভালো লাগবে, রাহারও ভালো লাগবে। আকাশ না হয় কাল চলে আসবে। শাইমা শেখ বলেন, বেয়ান, আপনি তো বলেছেন দেরি করবেন না, তাহলে এখনই খাবার খেয়ে নিন। খিদে তো নেই পেটে, আসার পর থেকে যা যা খাওয়ালেন পেট ফুল হয়ে গেছে। তা বললে তো হবে না বেয়ান সাহেব, বেশি না খান, অল্প হলেও খেতেই হবে। আচ্ছা তাহলে অল্প করেই দিন। অনন্যা শেখ আর সাইমা শেখ ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় খাবার বাড়ার জন্য। খাবার বেড়ে ডাক দেয় অনন্যা শেখ আমজাদ শেখকে। আমজাদ শেখ রেজওয়ান মাহবুবের দিকে তাকিয়ে বলে, বেয়াই সাহেব উঠুন, এবার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চলুন সবাই। বলেই উঠে দাঁড়ায়। আজলান শেখ বলে, আমরা এখন খাবো না বেয়াই, আপনি রাহা আর আকাশ যান। আকাশ বলে, আমি এখন খাবো না কিছু, অফিস ক্যান্টিনে লাঞ্চ করেছি আমি। রেজওয়ান মাহবুব বলে, না বললে চলবে না, সকলেই খেতে হবে। আমিও অফিসে লাঞ্চ করছিলাম, আবার এখানে এসেও এত এত খেলাম, আবার এখন খেতে বলছেন। আপনি আমাদের বাড়ি গেস্ট, আপনার তো খেতেই হবে। আমরা আবার আপনার বাড়িতে গিয়ে খাবো? তা বললে হবে না, আপনারা না খেলে আমিও খাবো না। বলেই আবারও সোফায় বসে পড়ে। বাধ্য হয়ে সকলকে খেতে যেতে হয়, শুধু আকাশ যায় না। আকাশ সমুদ্রের মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে খেলতে থাকে। ওর এখন মোটেও খিদে নেই, আর খেতেও ইচ্ছা করছে না। রেজওয়ান মাহবুবও জোর করে না। এখানে খেয়ে পেট ভরিয়ে গেলে শ্বশুর বাড়িতে গিয়ে কি খাবে? রাহা নিজের ব্যাগ গুছিয়ে নেয়। আকাশ নিজের ড্রেস নিজেই ব্যাগে রাখে। রাহাকে রাখতে দিলে সেই দলা মোচড়া করেই রাখবে। আকাশ রাহা দুজনে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সকলের থেকে বিদায় নিয়ে রওনা হয়। 30 মিনিট পর রাহাদের বাড়ির গেটের ভিতরে প্রবেশ করে কারের হর্ন শুনে ভেতর থেকে বেরিয়ে এসেছে রাহার মা, দাদি আর ভাবি। আর রাহা কার থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। আদরে মেয়েকে জড়িয়ে ধরতে আয়েশা খানমের চোখ দুটো ছলছল করে ওঠে। সেই বিকেল থেকে মেয়ের অপেক্ষায় বসেছিল, কখন আদরের মেয়েটা আসবে, তাকে আম্মু বলে ডাকবে, জড়িয়ে ধরবে। আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি আম্মু। দাদি তুমি কেমন আছো? বলেই মাকে ছেড়ে দাদিকে জড়িয়ে ধরে। ভালো আছিস রে বুনো, তুই কেমন আছিস? খুব ভালো দাদি। ভাবি তুমি কেমন আছো?
আমিও ভালো আছি। রাহা, তুমি কেমন আছো? আকাশ শাশুড়ি মায়ের কাছে দাঁড়িয়ে বলে। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। দাদি কেমন আছেন? দুজনে একসাথে আলহামদুলিল্লাহ বলে সকলেই বাড়ির ভেতর প্রবেশ করে। রাহা নিজের রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্যে। রেজওয়ান মাহবুব রাহার ব্যাগ সাথে নিয়ে এগিয়ে যায়। আকাশ সোফায় বসে তিনজনের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে বলে, রিশাদ ভাইয়াকে দেখছেন না যে? ভাইয়া বাড়িতে নেই? রিশাদের বউ বলে, অফিস মিটিংয়ে আটকে গেছে, একটু পরেই চলে আসবে। রাতের খাবার খেয়ে রাহা ওর মায়ের রুমে চলে যায় মায়ের সাথে গল্প করার জন্য। রাহার দাদি নিজের রুমে চলে যায়। সোফায় বসে থাকে রেজওয়ান মাহবুব, রিশাদের বউ আর আকাশ। চারজন কথা বলছে আয়েশা খানমের অসুস্থতা নিয়ে। আকাশ বলে, ডক্টর কি বলেছে বাবা? বলল উন্নত চিকিৎসা পেলে সুস্থ হতে পারে, তবে নিশ্চয়তা দিতে পারেনি কেউ। এখন দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। হায়াত যতদিন আছে তার বেশি তো আটকে রাখতে পারবো না, তবে চেষ্টা করি যদি কোনোভাবে আল্লাহ তাআলা মিরাক্কেল ঘটায়। আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালো কিছুই করবেন, মায়ের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। একটা বছর আগেও যদি বুঝতে পারতাম আয়েশার শরীরে এতগুলো রোগ বাসা বেঁধেছে, তাহলেও বোধহয় এত খারাপ অবস্থা হতো না। 7 মাস আগে হুট করে অসুস্থ হয়ে পড়ল। ডক্টর দেখিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ল 4টা অসুখ বাধা বেঁধেছে। দোয়া করো বাবা, আল্লাহ যেন সুস্থ অবস্থায় আবার ফিরিয়ে দেয় আমাদের মাঝে। সবসময় দোয়া করি বাবা। মাকে কত তারিখে ইংল্যান্ড নিয়ে যেতে চাইছেন? 20 তারিখের টিকিট কেটে রেখেছি। আমার বোকা মেয়েটাকে দেখে রেখো বাবা, এখন ওর সবচেয়ে আপন তুমি। টেনশন করবে না বাবা, রাহার দায়িত্ব যখন নিয়েছে তখন ওকে আগলে রাখবো। আপনার ওর জন্য চিন্তা না করে মায়ের সুস্থতার কথা ভাবুন, ওকে নিয়ে ভাবার জন্য আমি আছি। রেজওয়ান মাহবুব হেসে আকাশের হাতের উপর নিজের হাত রেখে বলে, আমরা জানি বাবা তুমি রাহাতকে আগলে রাখবে, তবু চিন্তা এসে যায়। মেয়েটা এখনো ছোট বাচ্চাদের মতো, কাজকর্মও করে সেরকম। ইংল্যান্ড যাওয়ার পর তাড়াতাড়ি তো আসতে পারবো না, তখন রাহাকে তোমাদেরই দেখে রাখতে হবে। 4টা অপারেশন, 6 মাস সময় লাগবে বাংলাদেশে ফিরতে। আপনার রাজকন্যাকে আগলে রাখবো বাবা, আপনারা টেনশন ফ্রি থাকুন। রিশাদ বলে, রাহা তোমাদের বোধহয় অনেক বেশি জ্বালাতন করে না আকাশ? না ভাইয়া সেরকম কিছু করে না, ওই মাঝে মধ্যেই কাজ করে ভূত চাপে, তখন কাজ করতে যেয়ে উল্টো অকাজ করে বসে থাকে আর নিজে বিপদে পড়ে। রিশাদ হেসে বলে, রাহা এমনই, দুনিয়ার সব উল্টো পাল্টা অকাজ সবাই ওকে দিয়েই করানো যাবে, শুধু সঠিক কাজ আর পড়াশোনা করানো যাবে না। এই দুটো জিনিসের সাথে ও ছোটবেলা থেকেই আড়ি, বুঝলে? আকাশের সাথে সাথে বাকি তিনজন মুচকি হাসে। এতক্ষণের বিষণ্ণতা একটু কমে যায়। রাহার কথা উঠায়। মেয়েড এসে চা কফি দিয়ে যায় চারজনকে। চা কফি খেতে খেতে কথা হয় আয়েশা খানমের চিকিৎসা নিয়ে। আকাশ রাহার রুমে চলে আসে। রাহা এখনো মায়ের কাছে রয়েছে। রিশাদ আর ওর বউ নিজেদের রুমে চলে গেছে। রেজওয়ান মাহবুব নিজের রুমে এসে দেখে রাহা মাকে জড়িয়ে ধরে গল্প শুনছে। আয়েশা খানম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্প শোনাচ্ছে। রেজওয়ান মাহবুব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, রাহা নিজের রুমে যাও, আকাশ তোমার জন্য ওয়েট করছে। আর একটু আব্বু। তোমার আব্বুর ঘুমের সময় পেরিয়ে গেছে মা, এখন তোমার আব্বুকে ঘুমাতে দাও, সকালে এসে গল্প শুনবো আবার। আচ্ছা। বলেই শোয়া থেকে উঠে বসে মায়ের গালে চুমু দিয়ে বাবার গলা জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রেজওয়ান মাহবুব হেসে বলে, মেয়েটা বোধহয় জীবনে বড় হবে না। আমি তো চেয়েছিলাম আমার মেয়েটা কখনো বড় না হোক, আবার সেই আমি মেয়েটাকে ধরে বেঁধে বড় বানিয়ে দিলাম। আয়শার এমন কথাগুলো বলছো? রাহা ভালো আছে ওই বাড়িতে, ওই বাড়ির সবাই রাহাকে অনেক ভালোবাসে। সেজন্য তো আমি নিশ্চিত আছি রেজওয়ান। আর কোনো কথা নয়, এখন ঘুমাও, বাকি কথা সকালে হবে। বলেই ওয়াইফকে ঠিকঠাকভাবে ঢেকে দেয়। বেড থেকে নেমে ডোর লক করে ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়ে ওয়াইফকে বুকে আগলে নিয়ে। রাহা রুমে এসে দেখে আকাশ বেডে বসে বসে ফোনে কথা বলছে। রাহাকে দেখে একবার সেদিকে তাকায়, তারপর আবার সামনের দিকে তাকিয়ে থাকে, যেখানে রাহার বড় একটা ছবি দেয়ালের সাথে টাঙানো রয়েছে। হাসুজ্জ্বল মুখশ্রী আর খোলা এলোমেলো চুলে অসম্ভব রকম সুন্দর লাগে রাহাকে এই ছবিটিতে। আকাশ এই রুমে যে কয়েকবারই এসেছে বারবার ছবিটার দিকে তাকিয়ে থেকেছে। রাহা ফ্রেশ হয়ে আসে।
বেডের দিকে তাকিয়ে দেখে আকাশ শোয়ার জন্য বেড তৈরি করে রেখেছে। রাহা হাত মুখ মুছে ক্রিম লোশন লাগিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ে। আকাশ রাহার উপর ব্ল্যাঙ্কেট ভালোভাবে দিয়ে দেয়। ডোর লক করে ওয়াশরুমে প্রবেশ করে টি শার্ট ট্রাউজার নিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসে। লাইট অফ করে ডিম লাইট অন করে বেডে গিয়ে শুয়ে পড়ে। রাহা নিজের থেকে আকাশের দিকে এগিয়ে যায়। আকাশের এক হাত সোজা করে বাহুর উপর মাথা রেখে বুকে মুখ গুজে দেয়। আকাশ মুচকি হেসে অন্য হাত রাহার উপর দিয়ে 2 হাতে জড়িয়ে ধরে। তোমার শরীর সবসময় এমন গরম হয়ে থাকে কেন? আমার শরীরটা তো জানে আমার বাচ্চা বহুত ঠান্ডা হয়ে আসবে, তাই তাকে উষ্ণ করার জন্য সবসময় গরম হয়ে থাকে। মিথ্যা কথা। সত্যি বলছি। একটুও না। পুরোটাই। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, একটা গল্প বলো। এতক্ষণ মার কাছে কি করলে? গল্প? রাহার নাকের সাথে নাক ঘষে বলে। তাহলে আরও কেন গল্প শুনতে হবে? এখন ঘুমাও, সকালে উঠে গল্প শুনবে। একটা বলো না। রাহা, ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ আদায় করতে হবে কিন্তু। রাহা আকাশের বুকে মুখ গুজে দেয়। আকাশ মুচকি হেসে বলে, পড়া জন্মে একটা। রাহা বুকে মুখ গুজে রেখে বিড়বিড় করে বলে, এত কেন পড়তে হবে? দুনিয়ায় পড়া ছাড়া আর কিছু নেই কি? পড়তে একটুও ভালো লাগে না, সবাই শুধু পড়ো পড়ো করে। রাহা, বিড়বিড় না করে ঘুমাও। ঘুমাচ্ছি। পরের দিন বিকেলে আকাশ নিজের বাড়িতে ফিরে যায়। আকাশ চলে যাওয়ায় রাহা বেশ খুশিই হয়েছে। এখন আর কেউ বলবে না রাহা এটা করবে না, একদম ওখানে যাবে না, জুতা মোজা ছাড়া ফ্লোরে হাঁটবে না, আর লাফালাফি একদম করবে না, পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে। এখন যা ইচ্ছে তাই করতে পারবে। যদিও আকাশকে ছেড়ে থাকতে ভালো লাগে না রাহার। আকাশ যতক্ষণ অফিসে থাকতো ততক্ষণ রাহার একটুও ভালো লাগতো না। আকাশ চলে যাওয়ার পর মা দাদি ভাবির সাথে গল্প জুড়ে বসে। শ্বশুরবাড়িতে কে কে ওকে কতটা ভালোবাসে সবাই বলতে শুরু করে। সন্ধ্যার পর পর বাড়ি ফিরে আসে আকাশ। সকলের সাথে কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। রুমে আসতেই রাহার কথা মনে পড়ে। এই সময় রাহা রুমে বসে থাকতো। ওর পাশে বসে ফোনে গেম খেলতো, নয়তো ফ্যামিলির সকলের সাথে ভিডিও কলে কথা বলতো। রাহা বিহীন রুমের চারিদিকে নজর বুলায়, বিড়বিড় করে বলে, ঝামেলা রানী আর কয়েকদিন ঝামেলা করবে না। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয়। অফিসের একটা ফাইল নিয়ে বসে চেক করার জন্য। রাতের খাবার খেয়ে দাদির রুমে দাদির সাথে শুয়ে আছে রাহা। নিজের জন্য আলাদা রুম বরাদ্দ থাকলেও রাতে দাদির রুমে ঘুমাতো সবসময়। দাদির কাছে গল্প শুনতে শুনতে ঘুমের দেশে হারিয়ে যেত। গল্প শুনতে শুনতে রাত বেড়ে যায় অনেক। রাহা এখন ঘুমা। ঘুম আসছে না দাদি? চোখ বন্ধ কর, আমি গল্প বলছি, ঘুম চলে আসবে। কিছু সময় চোখ বন্ধ করে চুপ হয়ে শুয়ে থাকে, তবুও ঘুম আসে না। দু চোখে নাড়াচাড়া করে বলে, দাদি জড়িয়ে ধরো আর গল্প বন্ধ করো। দাদি গল্প বলা বন্ধ করে রাহাকে বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে। কিছু সময় অতিবাহিত হয়ে যায়, রাহার ঘুম আসে না। ঘুমোচ্ছিস না কেন বুনু? ভালো করে জড়িয়ে ধরো আগে। ভালো করেই তো ধরেছি। এভাবে না। তাহলে কিভাবে? সুন্দর করে আগে যেভাবে ধরতে। আগের মতো করেই তো ধরেছি। তাহলে ঘুম আসছে না কেন? আমি কিভাবে বলবো? তুই চুপ করে শুয়ে থাক, তাহলে ঘুম আসবে। তুমি ভালো করে জড়িয়ে ধরেছো না। আর কত ভালোভাবে জড়িয়ে ধরবো? আগে তো এভাবেই ধরতাম, তখন তো তাড়াতাড়ি ঘুমিয়ে যেতি। দাদি তোমার জড়িয়ে ধরা হচ্ছে না। কেন? কেমন যেন খালি খালি লাগছে, তুমি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না। কি অদ্ভুত কথা! গত 10 বছর ধরে জড়িয়ে ঘুম পাড়াচ্ছি, ভুল হচ্ছে না, আর আজ নাকি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছি না। হ্যাঁ, ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না তুমি। উনি যেন কিভাবে জড়িয়ে ধরে, যেটা তুমি পারছো না, আর সেজন্যই আমার ঘুম আসছে না। এতক্ষণে দাদির মাথায় আসে কেন তার নাতনির ঘুম আসছে না, আর ওনার জড়িয়ে ধরা নাতনির পছন্দ হচ্ছে না। আকাশকে মিস করছিস? না। তাহলে ঘুম আসছে না কেন তোর? তুমি ঠিকভাবে জড়িয়ে ধরতে পারছো না সেজন্য। আকাশ কিভাবে জড়িয়ে ধরে তোকে? তুমি যেভাবে ধরে আছো সেভাবেই। তাহলে ভুল কথা, ঠিকই তো আছে তাহলে। না, ঠিক নেই দাদি, তোমার জড়িয়ে ধরা হচ্ছে না। দাদি মুচকি হেসে বলে, 10 বছর ধরে তোকে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছি আমি, আর 17 দিন জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে আকাশ তোর অভ্যাস চেঞ্জ করে দিয়েছে যে আমার 10 বছরের জড়িয়ে ধরাও তোর কাছে আজ ঠিক মনে হচ্ছে না? কী সব উল্টাপাল্টা কথা বলছো? ঠিকভাবে জড়িয়ে ধরো তো। আমি যতভাবেই জড়িয়ে ধরি না কেন তোমার ঘুম আসবে না বনু। 17 দিনেই আকাশ তোমার অভ্যাস হয়ে গেছে। দাদি তোমার অভ্যাস, ঠিকভাবে শক্ত করে জড়িয়ে ধরো তো। ভালো লাগছে না।
দাদি আবারও মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরে নাতনিকে। আকাশ বেডে শুয়ে একবার একাতোকাত হচ্ছে, কিছুতেই ঘুম আসছে না। বেড আর বুক দুটোই কেমন খালি খালি লাগছে। জীবনে কোলবালিশ জড়িয়ে না ধরা আকাশ কোলবালিশ টেনে এনে জড়িয়ে ধরে, কিন্তু তবুও ঘুম আসে না। কোলবালিশ দূরে সরিয়ে দেয়। চোখ বন্ধ করতে চোখে ভেসে ওঠে রাহা ওর বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। দপ করে চোখ খুলে তাকায়, কোলবালিশ টেনে আবারও জড়িয়ে ধরে। চোখ বন্ধ করে বলে, ঝামেলা রানী, কোন ঝামেলায় ফেললে আমায়? তোমাকে ছাড়া যে ঘুমই আসছে না। তুমি কি আমার মতো ছটফট করছো? অফিস ছুটির পর বাড়ি ফিরে আসে আকাশ। ড্রয়িং রুমে উপস্থিত সকলের সাথে একটু সময় কথা বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সোফায় বসে সমুদ্রের কোল থেকে সন্ধ্যাকে নিজের কোলে তুলে নেয়। আকাশের কোলে এসে আধো আধো বুলিতে তোতলে তোতলে কথা বলতে শুরু করে। আকাশও সন্ধ্যার সাথে তাল মিলিয়ে কথা বলতে শুরু করে। মিলা আকাশের জন্য কফি নিয়ে আসে। তাতু, কফি কফি। আকাশ এসে সন্ধ্যার গালে চুমু খেয়ে বলে, কফি খাবে? গরম। আমি ঠান্ডা করে দেব। মা বকা দেয়। মা বকা দেয়? মাথা নাড়িয়ে বলে। হুম। আকাশ মিলার দিকে তাকে কিছুটা ধমক দিয়ে বলে, তোর তো সাহস কম না, তুই আমার মাকে বকা দিস? বকা দিব না তো কি করব? চা কফি খেয়ে পরে আর ঘুমায় না অনেক সময়। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ঘুমো না কেন মা? ঘুমাতে না। ঘুমাতে না? দুদিকে মাথা নাড়িয়ে না বলে, আমি কফি খাবো। কেন খাবে? মজা। মজা লাগে? হুম। মিলা আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, একটুও কফি দিবি না ওকে? আচ্ছা। তাতু, আমি কফি খাবো। অসীমের কাছে যাও। আতিম পোতা সারাদিন ফোন দেখে আমার আমার তাতে কেড়ে না। ভেরি ব্যাড বয় অসীম। হুম, বলে তুমি বকা দিও। আকাশ অসীমের দিকে তাকিয়ে কিছুটা রাগী স্বরে বলে, অসীম, ফোন রাখ। অসীম ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কেন? কেন আবার? তুই সারাদিন ফোন দেখিস, আমার মায়ের সাথে খেলিস না, এখন ফোন রেখে ওর সাথে খেল। ওর সাথে কি খেলবো? আমার সাথে খেলতে আসলেই ঘোড়া বানিয়ে পিঠে করে বসে। আমার হাঁটুতে ব্যথা করে, পারবো না আমি? মিথ্যা কথা কই তাতু? আমি মিথ্যা কথা বলি? উপর নিচ মাথা নাড়ায় সন্ধ্যা। অসীম হাতের ফোন সোফার উপর রেখে আকাশের কোল থেকে সন্ধ্যাকে নিজের কোলে নেয়। বসা থেকে উঠে দাঁড়ায়, সন্ধ্যাকে উঁচু করে ধরে বলে, চাচুকি চামচি আমার নামে শুধু নালিশ করা? আমি মিথ্যা কথা বলি? তোর জন্য আমার 2 হাঁটু কালো হয়ে গেছে, তারপরেও শুধু আমার নামে নালিশ? তোকে দেবো এখন কান থেকে ফেলে। আব্বু বাঁচাও, তাতু বাঁচাও, আতিম মেলে ফেললো। আকাশ উঠে দাঁড়ায়, অসীমের পিঠে বসিয়ে দেয় 2 ঘা। সন্ধ্যাকে নিজের কোলে নিয়ে আরেকটা বসায় পিঠে। পিঠ বাঁকিয়ে অসীম আকাশের দিকে তাকিয়ে বলে, মারছো কেন? তুই ওকে ভয় দেখেছিস কেন? সব সময় শুধু সকলের কাছে আমার নামে নালিশ করে। ভুল কিছু তো বলে না। সত্যি বা কথাই বলে। সন্ধ্যা মিটিমিটি হাসছে। অসীম সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, চাচুকি চামচি যখন চাচু বাড়িতে না থাকবে তখন বোঝাবো মজা। বাবা আছে। পাপা কলেজে যাবে তখন। দাদু আছে। বাড়ির সবাইকে রুমে আটকে রাখবো, তারপর তোকে ধরে উত্তম মাধ্যম দেব। তোতেও তাঁত বানিয়ে দেবো। গেছু আসিম? ঠিক ভাবে তো কথাও বলতে পারিস না। তুইও তো ঠিকভাবে চা বানাতে পারিস না। আমি বলছি কথা আর ও বলছে চা। আমি কথা তো ঠিকভাবে বলতে পারি। তোর কি হয়েছে? মেরে তোর মুখ ভেঙে দেব। মেরে তোর দাঁত ফেলে দেবো। চুপ। তুই তো। অসীম মুখ বিকৃত করে চোখ দুটো উল্টে দিয়ে সন্ধ্যাকে নকল করে বলে, তুই তো। বলেই সোফায় বসে ফোন হাতে নেয়। সন্ধ্যা আকাশের কাছ থেকে বিড়বিড় করে হেঁটে অসীমের গলা জড়িয়ে ধরে। অসীম ফোন রেখে জড়িয়ে ধরে সন্ধ্যাকে। সন্ধ্যা নাকে নাক ঘষে বলে, আমার কাছে এসেছিস কেন? খেলবো। অসীম সন্ধ্যাকে চেপে ধরে গালে চুমু খেতে শুরু করে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে অনন্যা শেখ। সোফার কাছে এসে দাঁড়ায় আকাশের সামনে। আকাশ বড় ভাইয়ের সাথে কথা বলছে। মাকে সামনে দাঁড়াতে দেখে ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মায়ের দিকে তাকায়। কিছু বলবে? হ্যাঁ, বলো তাহলে। রাহাকে দেখতে গিয়েছিলি? কপাল ভ্রু কুঁচকে আসে আকাশের। না, কেন? কেন যাসনি? কেন আবার? রাহা তো 15 দিন থাকবে ওই বাড়িতে। 15 দিন পর গিয়ে নিয়ে আসবো।
তোকে তো রাহাকে নিয়ে আসতে বলিনি, তুই গিয়ে দেখে আসবি। এখানে দেখা দেখির আবার কি আছে? অনন্যা শেখ কিছুটা নারাজ হয়ে বলেন, নতুন বিয়ে হয়েছে, এখনো 1 মাস পূরণ হয়নি, 7 দিন হয়ে গেছে মেয়েটাকে রেখে এসেছিস, তোর উচিত ছিল না ওকে দেখতে যাওয়া? অফিসে বেঁচেছিলাম, দেখেছো তো। যাবোটা কখন? এখন যা, কাল তো ছুটির দিন, সামনের সপ্তাহে গিয়ে নিয়ে আসবো। তুই আজকেই যাবি? আকাশ মায়ের দিক থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকায়। সমুদ্র যাওয়ার জন্য বলে। আকাশ আবার মায়ের দিকে তাকায়। তৈরি হয়ে তাড়াতাড়ি যা। খেয়ে যাই। খেতে খেতেই তো রাতের 9টা বেজে যাবে, ওঠ এখন। আকাশ সোফা ছেড়ে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। অনন্যা শেখ রান্নাঘরের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলে, এই ছেলেটা এমন কেন? অন্য সব ছেলেদের দেখি বিয়ের পর বউয়ের পিছ ছাড়ে না, আর এই ছেলে বউকে গিয়ে দেখে আসবে তাও যায় না। বড় ভাইয়ের বাতাস একটু একটু লাগতে পারে না এর গায়ে? আকাশ তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে, সবাইকে বলে বাড়ি থেকে বের হয়। গ্যারেজ থেকে নিজের বাইক বের করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রথমে যায় একটা ফোনের শোরুমে, রাহার জন্য একটা ফোন কিনে নেয়। রাহার সাথে কথা বলার জন্য বাড়ির অন্যদের ফোনে কল করতে হয়। শোরুম থেকে বেরিয়ে মিষ্টি বিভিন্ন ফল কিনে নিয়ে বাইকে চড়ে বসে। আকাশ রাহাদের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। হর্ন দিতে দারোয়ান গেট খুলে দেয়। বাইক পার্ক করে রেখে বাড়ির কলিং বেল চাপে। কেমন যেন লাগছে, লজ্জাও করছে, আনইজি ফিল হচ্ছে। একটু পরে মেয়েড এসে ডোর খুলে দেয়। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে উঠে বলে। সোফায় বসে থাকা সকলেই ডোরের দিকে তাকায়। মেয়েড আকাশের হাত থেকে প্যাকেটগুলো নিজের হাতে তুলে নেয়। ভেতরে প্রবেশ করার জন্য পথ ছেড়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলেই সালামের জবাব দিয়ে আলহামদুলিল্লাহ বলে। রিশাদ সোফা থেকে উঠে এসে আকাশের সাথে কোলাকুলি করে, সকলের সাথে কুশল বিনিময় করে। রাহার মায়ের শরীর কেমন আছে সেসব শুনে আকাশ সোফার দিকে তাকিয়ে দেখে রাহা নেই এখানে। রাহার দাদি আকাশকে রাহার রুমে চলে যেতে বলে। আকাশ সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে, রাহার রুমে প্রবেশ করে। রুমে কোথাও রাহা নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে ডোর ভেতর থেকে লক করা। রাহা ওয়াশরুমে রয়েছে। রুমের ডোর ভিড়িয়ে দিয়ে এসে বেডে বসে। রাহার জন্য আনা ফোনটা পাশে রাখে। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের উপর আকাশকে বসে থাকতে দেখে কিছু সময় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ভাবছে এটা ওর কল্পনা নাকি সত্য। রাহাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলে, কি হলো, ওভাবে দাঁড়িয়ে আছো কেন? ভালো আছো? রাহা দ্রুত এসে দাঁড়ায় আকাশের সামনে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতেই বুঝতে পারে আকাশ সত্যিই এসেছে, এটা ওর কল্পনা না। খুশি হয়ে জড়িয়ে ধরে আকাশকে। বেকুব বনে যায় আকাশ। রাহা এমন কিছু করবে কল্পনাতেও ছিল না। ও আশাতে রাহা খুশি হয়েছে বুঝতে পারে, নিজেও জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর রাহা আকাশের বুক থেকে মুখ তুলে তাকায়। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? তুমি আসবে বললে না তো? সারপ্রাইজ! এতদিন আসলে না কেন? মিস করেছো বুঝি? হুম কতটুক? অনেক। তুমি তো একবারও বললে না আমাকে আসার জন্য। তোমার তো অফিস ছিল। কালকে তো ছুটি, তুমি জানতে। দুপুরে যখন কথা হলো তখন তো বললে না। তার আগেই তো দাদি ফোন করে মাকে বললো তোমাকে যেন পাঠিয়ে দেয় বিকেলে। আকাশ এখন বুঝতে পারে কেন ওর মা ওকে জোর করে পাঠিয়ে দিল। আকাশেরও ইচ্ছা ছিল আজকে এখানে আসার, কিন্তু সবাই কি ভাববে কি বলবে, হয়তো ভাববে বউ পাগল। সেটা ভেবে মত পরিবর্তন করে ফেলেছিল। পাশ থেকে ফোনের প্যাকেটটা রাহার হাতে দেয়। কি? দেখো। প্যাকেটটা দেখে রাহা বুঝতে পারে ভেতরে কি থাকতে পারে। ভেতর থেকে ফোনের বক্সটা বের করে খুশি হয়ে আকাশের মুখের দিকে তাকায়। এটা আমার? খুশি হয়ে আবারও জড়িয়ে ধরে। তোমাকে অনেক ধন্যবাদ। বক্স খোলো আগে। রাহা আকাশকে ছেড়ে দাঁড়ায়। আকাশের পাশে বসে ফোন আনবক্স করে। ফোন সেট আপ করে সিম কার্ড ভরে দেয় আকাশ। নিজের নাম্বার সেভ করে দেয়। রাহা উল্টে পাল্টে ফোনটা দেখতে শুরু করে। পছন্দ হয়েছে? ফোনটা অনেক সুন্দর। রাতের খাবার খাওয়ার জন্য নীলা এসে ডেকে যায় দুজনকে। খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে বসে চুপচাপ খেয়ে নেয় সবাই। একে একে যে যার রুমে চলে যায়। আকাশ রাহা দুজনাই রুমে চলে আসে। বেড ঠিকঠাক করে শুয়ে পড়ে দুজনাই। রাহা আকাশের বুকে নিজেকে গুটিয়ে নেয় আদুরে বিড়াল ছানার মতো। আকাশের শরীরের ওমে উষ্ণ হতে শুরু করে। রাহার দেহ ঠান্ডা ঠান্ডা হাত আকাশের টি শার্টের ভেতর গলিয়ে দেয়, চেপে ধরে আকাশের বুকে। আকাশের পুরো শরীরের লোম খাড়া হয়ে যায় ঠান্ডা হাতের ছোঁয়ায়, তবে বলে না কিছু রাহাকে। ঠান্ডা লাগছে না তোমার? লাগছে। তাহলে কিছু বলছো না কেন? কি বলবো? হাত সরাতে বলবে না? আকাশ রাহার হাত বুকে আরো শক্ত করে চেপে ধরে। ঘুমাও। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায়, 9:30 বেজে গেছে। তো কি হয়েছে? ঘুমাবে না? পরে। কত পরে? যখন ঘুম আসবে। আচ্ছা,
রাহা কিছু সময় চুপ করে থেকে বলে, তুমি আমাকে আদর করো না কেন? আদর করি না? না। আদর না করলে এখন বকিনি শুয়ে আছে? এটা আদর করা হলো? হলো না? না। তাহলে আদর কিভাবে করে? চুমু খায়, কোলে নেয়। কে বলেছে তোমাকে? আমি দেখেছি। কাকে? ভাইয়া ভাবিকে কোলে নিয়েছিল, আবার অনেকগুলো চুমুও খেয়েছিল। আকাশ চোখ দুটো বড় বড় করে তাকায়। তুমি সব কোথায় দেখলে? আমি ছাদে গিয়েছিলাম, তখন দেখেছি। আকাশ রাহাকে বুকে চেপে ধরে বলে, এসব আর কাউকে বলবে না কখনো। ভাইয়া ভাবি যেখানে একা থাকবে তুমি সেখানে যাবে না। কেন? কবে বড় হবে তুমি? কেন বড় হইনি আমি? হ্যাঁ, অনেক বড় হয়েছ। এখন চুপচাপ ঘুমাও। না, ঘুমাবো না। আগে আদর করো। সাইফা ছোট, ওকেও সবাই কত আদর করে। তোমাকে কেউ আদর করে না? সবাই করে, শুধু তুমি করো না। রাহা মুখ উঁচু করে আকাশের গালে ঠোঁটে চুমু খায়। করেছি, এখন তুমি করো। করতেই হবে। হুম। যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে সব দোষ তোমার। কেন হবে? সেটাই তো চাইছো তুমি। অত কিছু বুঝি না, আদর করো। আকাশ রাহার দুই গালে চুমু খায়। রাহা ঠোঁটে গিয়ে দেয়, আলতো করে ঠোঁটেও চুমু খায়। অনেকগুলো চুমু খাওয়ার পর আকাশ রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর একটা কথাও না, চুপচাপ ঘুমাও, না হলে কিন্তু ভালো হবে না তোমার জন্য। পরের দিন বিকেলে আকাশ নিজের বাড়ি ফিরে আসবে সেজন্য তৈরি হচ্ছিল। রাহা গাল ফুলিয়ে বসে আছে বেডে। আকাশ তৈরি হয়ে রাহার সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে? তুমি যেও না, থেকে যেও প্লিজ। রাহা বেডে বসে থেকে আকাশের কোমর জড়িয়ে ধরে। তোমাকে ছাড়া ঘুম আসে না আমার। তাহলে চলো বাড়ি ফিরে যাই। এক সপ্তাহ পর তো আম্মু ইংল্যান্ড চলে যাবে। এই কয়েকদিন আম্মুর কাছে থাকো, এক সপ্তাহ পর আমার সাথে থাকবে। তুমি আবার আসবে কিন্তু। আকাশ রাহার কপালে চুমু খেয়ে বলে, অবশ্যই আসবো, বেশি মিস করলে কল করবে আমাকে। আচ্ছা। তাহলে আসছি আমি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, দৌড়ঝাঁপ করবে না একদম, পড়ে গেলে ব্যথা পাবে। আচ্ছা। আবার চুমু খায় রাহার কপালে। রাহা ঠোঁট দেখিয়ে দেয়, মুচকি এসে ঠোঁটেও চুমু খায়। সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় নিজের বাড়িতে। রাহা মন খারাপ করে নিজের রুমে বসে রইল। কয়েকদিনে আকাশের প্রতি অনেক বেশি ভালোবাসা জন্মে গেছে, তাই তো ও চলে যাওয়ায় এত খারাপ লাগছে। ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে যায় আকাশ। ওর নিজের ফোন থেকে রাহার ফোনে অনেকগুলো পিক দিয়েছিল দুজনার, সেগুলোই দেখতে থাকে বসে বসে। আকাশের মুচকি হাসি দেওয়া পিকটার উপর হাত বুলায়। পিকটা দেখতে দেখতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। দেখতে দেখতে আয়েশা খানমের ইংল্যান্ড যাওয়ার দিন চলে আসে। শেখ বাড়ি সকলে এসেছে আয়েশা খানমকে বিদায় জানাতে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আয়েশা খানমকে বিদায় জানাতে আকাশ আর রাহা, নীলা আর আমজাদ শেখ এয়ারপোর্টে আসে। শেষ মুহূর্তে এসে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আয়েশা খানম। রাহাও অনেক কাঁদে। আয়েশা খানমকে ধরে ভেতরে চলে যায় রিশাদ আর রেজন মাহবুব। সকলের চোখেই পানি চিকচিক করছে। রাহা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে হিচকি তুলে ফেলে। সকলেই বাড়ি ফিরে আসে। শেখ পরিবার নিজেদের বাড়ি ফিরে যাবে রাতেই। রাহাও চলে যাবে, তাই নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে, সাথে একটু পরপর হিচকি তুলছে। রাহাকে আরো কয়েকদিন থেকে যেতে বলেছিল, তবে রাহা থাকবে না, মা নেই, তাই ওরও ভালো লাগবে না। রাহার দাদি আর নীলার সাথে নীলার মা থাকবে। সকলে থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসে শেখ পরিবার। রাতে যেহেতু রাহাদের বাড়ি থেকে খেয়ে এসেছে, তাই কেউ আর খাবার খায় না, যে যার রুমে চলে যায়। আকাশ বেড তৈরি করে দেয় শোয়ার জন্যে। রাহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। আকাশ লাইট অফ করে নিজেও শুয়ে পড়ে। রাহা আকাশের শরীর ঘেঁষে শয়। আকাশ জড়িয়ে ধরে। খারাপ লাগছে? হুম। মা সুস্থ হয়ে খুব দ্রুতই ফিরে আসবে। হুম। কান্না করে দেয় রাহা। আকাশ বুকের উপর তুলে নেয় রাহাকে। রাহার কপালে চুমু খেয়ে বলে, তোমার কি কান্নায় মানায় না রাহা? রাহা নাক টেনে বলে, কি করলে মানাই? হাসলে? তাহলে আদর করো। আচ্ছা তুমি কাঁদো, কাঁদলে তোমাকে অনেক সুন্দর দেখায়। আকাশের কথা শুনে রাহা জোরে কেঁদে ওঠে। আকাশ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরো জোরে কাঁদো। আকাশ রাহাদের বাড়ি থেকে রাহার ক্লাস 10-এর বইগুলো নিয়ে এসেছে। রাহা ক্লাস 10-এ পড়ে শুনে কিছু সময় তবদা খেয়ে বসেছিল অসীম। অসীম তো ভেবেছিল রাহা ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। নিজের থেকে 5 বছরের ছোট রাহাকে ভাবি ডেকে এসেছে এতদিন। ভাবতেই কেমন লাগছে অসীমের। এখন দুপুর। অসীম বাদে বাড়ির অন্য 4 জন পুরুষ বাড়ির বাইরে রয়েছে। রাহা সোফায় বসে আছে। অসীম শাওয়ার নিয়ে শীতের পোশাক দিয়ে নিজেকে ঢেকে রুম থেকে বের হয়। রোদ না ওঠার দরুন শীত জেঁকে বসেছে, তার মধ্যে বাহিরে হিমশীতল বাতাস বইছে। অসীম এসে রাহার পাশে বসে। কেমন লাগছে ভাবি শীতের মধ্যে?
খুব ঠান্ডা। ভাবি, আপনি তো আমার থেকে অনেক ছোট। হুম, আপনাকে আপনি আপনি ডাকতে কেমন যেন লাগে। আমারও আপনি ডাক শুনে ভালো লাগে না। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।